নতুন বাড়িতে আমরা আজ সপরিবারে এলাম। আমার বাবা পূজা পাঠ কুসংস্কারে বিশ্বাসী নয়, তাই পুজো না করেই গৃহপ্রবেশ করতে হলো। আমাদের বাড়িতে আমরা 6 জন, বাবা, মা, দাদু, ঠাকুমা, আমার ভাই নব আর আমি বৈশাখী। আমার দাদু পুলিশ কনস্টেবল ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, আর বাবা হাইকোর্টের উকিল। আমাদের আগের বাড়ি ছিল বহরমপুরে। বাবার অসুবিধার জন্য এই বাড়িটা কেনা। দত্তপুকুর থেকে 8 ঘন্টা দূরত্বে এই বাড়িটার সন্ধান বাবা তার বন্ধুর কাছ থেকে পায়। বাইরে চলে যাওয়ার কারণে বাড়ির মালিক বিক্রি করতে চান। খুব কমে এই দোতলা বাড়িটা পেয়ে যাওয়ায় বাবা আর ছাড়তে চায়নি। আজ তাই এখানে। পরিবেশটাও বেশ ভালো। আশেপাশে বাড়িঘর অনেকটাই দূরে দূরে, চারপাশে গাছে ভর্তি। আমার তো খুবই ভালো লাগছিল। তারপর আর কি, রাতের বেলা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়া হলো। একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায় রাত্রে। আপচা চোখে দেখলাম ভাই জানলার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে। এই ঘরটা দোতলায়, আমি আর নব একসাথেই থাকি। কি হলো এটা ভেবে লাইটের সুইচটা টিপলাম। খাটের পাশেই ছিল। দেখি নব দাঁড়িয়ে ছিল, কেমন যেন আচমকা কোনো কিছুতে ধরা পড়ে যাওয়ার মতন করে ঘুরে দাঁড়ালো। আমি বললাম, কি রে, কি করছিলিস ওখানে অন্ধকারের মধ্যে? হ্যাঁ, কিছু না, এই বাইরেটা একটু দেখছিলাম। ঠিক আছে, ঘুমিয়ে পড় বলে আমিও ঘুমিয়ে পড়লাম। নতুন জায়গা হতেই পারে। নবর পরের মাস থেকে স্কুল শুরু হবে, আর আমার কলেজও। তাই এই মাসটা বাড়িটায় ভালো করে সময় কাটিয়ে নিতে পারবো। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসার সাথে সাথে মা বলল, মানলাম কাল অনেকটা জার্নি হয়েছিল, তা বলে টিভিটাও বন্ধ করতে পারলি না? আমি তো যেন আকাশ থেকে পড়লাম। আমার ঠিক মনে আছে টিভি বন্ধ করে তারপরেই ঘুমোতে গেছিলাম। তাও চুপ করেই থাকলাম, কারণ ভুল তো হতেই পারে। সারাটা দিন বাড়ির আশপাশটা দেখলাম, কিন্তু একটা জিনিস খুবই অস্বাভাবিক লাগছিল। এত গাছ থাকা সত্ত্বেও একটিও পাখি নেই। দূরের গাছগুলোতে বসলেও এই বাড়ির আশেপাশে নেই। সন্ধ্যার পর যেন বাড়ির বাইরের থেকেও বেশি অন্ধকার এই বাড়িতে নেমে আসে। প্রয়োজনের থেকেও বেশি থমথমে পরিবেশ তৈরি হয় এই বাড়িতে। যাই হোক, রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম। ঘরের লাইটটা জ্বালানোর সাথে সাথেই মনে হলো কেউ যেন জানলা থেকে সরে গেল। একটু ঘাবড়ে গেলাম, চোর নয় তো। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই। তাহলে তাহলে হয়তো মনেরই ভুল। নবকে ঘুমোতে বলে আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এই আওয়াজটায় ঘুমটা ভেঙে গেল। না, নব তো ঘুমিয়ে আছে, তাহলে ঘুমের ঘরে ভুল শুনেছি হয়তো। এটা ভেবে তাই আবার ঘুমিয়ে পড়লাম। সকালে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। গিয়ে দেখি রান্নাঘরের সব কিছু ছড়িয়ে আছে। 2 বালতির জলও মেঝেতে ছড়ানো, মশলা পত্তর আটা সব ছেটানো ছড়ানো। আটার ওপর একটা পায়ের ছাপ দেখলাম, যেটা আমার সামনেই আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি কাউকেই কিছুই বললাম না, কারণ যা অবস্থা এখন আমার কথা না বুঝেই আবার বকা দেবে। কিন্তু এটা বুঝতে পারলাম যে আমি ভুল নয়। রাতে ঘুম আসছিল না, কথাগুলো মনে পড়ছিল। হঠাৎ একটা আওয়াজে ঘুরে দেখি ভাই দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, আর কাকে যেন ইশারায় চুপ করতে বলছে। আমিও পিছন পিছন গেলাম।
হঠাৎ ভাইকে আর দেখতে পেলাম না। খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে এলাম, না কোথাও নেই। এদিকে সেদিকে দেখতে দেখতে হঠাৎ একটা সময় ভাইয়ের হাসির শব্দ পেলাম। তাকিয়ে দেখি ছাদের পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছে ও। আমি জোরে চেঁচালাম, ভাই নেমে যা, পড়ে যাবি। সে শুধু আমার দিকে একবার হাসি মুখে তাকালো। আমার সারা শরীরে একটা হিমেল হাওয়া বয়ে গেল মনে হলো, আর নব লাফ মারলো। আমি ভাই ভাই বলতে বলতে ছুটে গেলাম। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে, মা বাবা দাদু ঠাম্মা সবাই আমার পাশে। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। মা জিজ্ঞেস করলেন, কিরে, কাল রাতে তোর কি হয়েছিল? কেন এত জোরে জোরে চিৎকার করছিলিস? আর যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখলাম তুই পিছনের আম গাছটার নিচে অজ্ঞানে পড়ে আছিস। আমার মনে পড়ে গেল কাল রাতের কথা। ভাইকে পড়তে দেখে আমি দৌড়ে গেলাম পিছনের দিকে। হঠাৎ মনে হলো কেউ যেন ধাক্কা দিল, আর আমি পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। মায়ের আওয়াজে ভাবনা থেকে বেরোলাম। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার কথাগুলো শোনার। আমি কাল রাতের সব কথা বললাম। বাবা শুনে রেগে আমাকে এক চড় কষিয়ে দিলেন আর বললেন, এই সব গল্প ফেলেছিস আর নিজের ছোট্ট ভাইকে? ছি ছি বিকাশ, তোর থেকে এটা আশা করিনি। নিজের দোষ ঢাকতে এই ছোট্ট ভাইয়ের মৃত্যুর কথা বলছিস। এতক্ষণ ভাইকে দেখিনি, যেই দেখলাম আমি যে কি খুশি হলাম ঠিক বোঝাতে পারবো না। বিছানা থেকে উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলাম। বাবা বললেন, ন্যাকামিটা বন্ধ কর। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই আচমকা ভাই কানের কাছে অদ্ভুত এক গলায় বলে উঠল, আর মাত্র দিন, তারপর তোর ভাই আমার সাথে সারা জীবনের মতো চলে যাবে। তুই আমার ভাই না, বলে আমি ভাইকে জোরে ধাক্কা দিলাম। দাদু ধরে ফেললেন বলে, নইলে ওর টেবিলে ধাক্কা খেত। মা দাদু ঠাকুমা সবাই একসাথে আমাকে বকা দিল। আমি ভাইয়ের কথাটা বলতেও কেউ বিশ্বাস করলো না। সবাই ভাইকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় নব আমার দিকে তাকালো হিংস্র চাহনি নিয়ে, আর তার সাথে একটা নিষ্ঠুর হাসি। আমি ভাবতে লাগলাম, এই 10 বছর বয়সে কোনো বাচ্চা এতটা হিংস্র হতে পারে কি? আজ আমি ঘরে একা। নব দাদু ঠাকুমার সাথে ঘুমোচ্ছে। আজ ও আমার আর ঘুম নেই। হঠাৎ দরজা খুলে কেউ যেন ঘরে ঢুকলো। আমি চেঁচাতে যাব, এমন সময় আমার মুখটা চেপে ধরে, চেঁচাবি না, আমার সাথে চুপচাপ চলে আয়। শোনা বাবা আমার, তুই ঠিক বলছিস, ওটা আমাদের নব না, ও অন্য কেউ। আমি যদি ঘর থেকে না বেরোতাম তাহলে আমায় মেরে ফেলতো। ঠাম্মা কোথায়? তুমি একা কেন রেখে এলে তাকে? তোর ঠাম্মা আর নেই রে। ঘুমের ঘরে উনি আওয়াজ পেলেই রান্নাঘরে কিছু পড়ে যান। উনি উঠে বাইরে গেলেন। আবার মনে পড়লো চশমাটা নেবার কথা। ফিরে এসে দেখলাম নবু ঠাম্মার গলা টিপে ধরেছে। ঠাম্মা চেঁচানোর চেষ্টা করছিলেন, পারছিলেন না। 10 বছরের বাচ্চার শক্তির সাথে যেন পারছে যাচ্ছিল না, পারা যাচ্ছিল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলেন। আর আমি তাড়াতাড়ি তোকে নিয়ে এখানে এলাম।
বাইরে বেরিয়ে দূরের কারোর সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। যা, এখনই যা, তোর ভাইকে বাঁচাতে হবে। পরের দিন সকালেই আমি ওই বাড়ি থেকে বেরিয়ে একটু মেন রাস্তার দিকে চলে এলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে বাড়িটা পড়ে সেই বাড়িটায় একজন কাকা থাকতেন। আমি ওনাকে চিনতাম। আমি দেখলাম যে উনি ওই রাস্তা দিয়ে বাজারের থলে নিয়ে ফিরছেন। আমি তখন ওনাকেই জিজ্ঞেস করে বসলাম যে আমাদের বাড়ির ব্যাপারে। তখন উনি বললেন যে এই বাড়িটা নাকি অভিশপ্ত, এখানে নাকি কেউ আসে না, এটা হচ্ছে মলি পেতনির আস্তানা। আগের দিন রাতের ঘটনায় আমি আগে থেকেই অনেকটা ভয় পেয়েছিলাম। সেই কাকার এই কথাটা শোনার পর আমার ভয় আরো 10 গুণ বেড়ে গেল। আমি ওনাকেই জিজ্ঞেস করে ফেললাম যে এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি। আমার পুরো পরিবার সংকটের মুখে আছে এখন। উনি বললেন যে একজন নাকি পণ্ডিত দিদি আছেন, কিছুটা দূরেই ওনার বাড়ি। সেই কাকা তারপর আমাকে ওনার সাথেই সেই পণ্ডিত দিদির কাছে নিয়ে গেলেন। উনি আমাকে একটা কালী মন্দিরে নিয়ে গেলেন। সেখানে গেরুয়া বসন পরা একজন বয়স্ক, ঠিক আমার দাদুর বয়সী, কিন্তু তার মুখমণ্ডলে এক অলৌকিক তেজ ছিল যা আমার অশান্ত হৃদয়কে শান্ত করে তুলল। পণ্ডিত দিদি এক মনে পুজো করছিলেন। হঠাৎ করে পুজো থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, দাঁড়া, মায়ের আশীর্বাদ নিয়েই তোর সাথে যাচ্ছি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে রে, জানি না কি করতে পারবো। আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি করে বুঝলেন যে আমি ওনাকে ডাকতে এসেছি সাহায্যের জন্যে? এসব আকাশ কুসুম ভাবছি এমন সময় তিনিই বললেন, এরপর কি দেখলো জানার আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে লিখো তুমি হলে কি করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর যা হবে সেটা তুমি মিস করতে চাইবে না। এত ভাবতে হবে না, মা আমায় সব জানিয়েছেন। চল, আমি তৈরি। আমি ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। কাকা ভয় এলো না আর। রাস্তায় যেতে যেতে উনি আমাকে বললেন, খুব কষ্টে মারা গেছিল এই মলি পেতনি। আজ পেতনি হলেও এক সময় খুব ভালো গৃহিণী আর একটা সুন্দর মা ছিল। স্বামী ভালো চাকরি করতেন, খুব সুন্দর সংসার ছিল। কিন্তু ওই যে বলে, সুখ সবার সহ্য হয় না। কি যে হয়ে গেল সংসারটা। ভালোই ছিল সব, জানিস, কিন্তু হঠাৎই একদিন ওর স্বামী রমেনকে কাজের সূত্রে বাইরে যেতে হয় কিছুদিনের জন্য। ওই সময়ে রমেনের কাকার ছেলে নির্মল তার বন্ধু রাজার সঙ্গে হঠাৎই একদিন রাত্রেবেলা মদ্যপ অবস্থায় মলির ঘরে আসে। মদ্যপ অবস্থায় রাজা আর নির্মলকে দেখে মলি বুঝতে পেরেছিল কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু ছোট্ট নীল সেই সময় বাইরে চলে আসে আর রাজা নীলের গলা টিপে ধরে। তাই মলির আর কিছু করার ছিল না রে, বাধ্য হয়েই রাজা আর নির্মলের কথায় তাকে সায় দিতে হয়। শয়তানগুলো সেদিন রাত আর পরের দিন ভোর পর্যন্ত মলির শরীরটাকে অপবিত্র করে। তারপর মলির থেকে একটা কাগজে লিখিয়ে নেয় যে সে দুশ্চরিত্রা,
রাজার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল বিয়ের 2 বছর পর থেকেই, আর নীল তাদেরই ছেলে। এরপর একটা দড়ি দিয়ে মলির গলা চেপে ধরে নির্মল, আর নীলের গলা টিপে ধরে রাজা। মলি কিছুই করতে পারে না। তারা মলিকে মেরে পিছনের আম গাছে ঝুলিয়ে দেয়। রমেন ফিরলে নির্মল বলে সে মলিকে রাজার সাথে ঘনিষ্ঠ হতে দেখে এবং রমেনকে বলে দেবে বললে মলি এই পদক্ষেপ নেয়। চিঠিটা পড়ে রমেন খুবই ভেঙে পড়ে। এই সুযোগে নির্মল রমেনের থেকে দলিলে সই করিয়ে নেয় আর তাকেও হত্যা করে। এরপর পুলিশকে ঘুষ দিয়ে কেস বন্ধ করিয়ে দেয়, কিন্তু নিয়তি থেকে বাঁচতে পারেনি। 1 মাস পর রাজাকে তার ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর তার কিছুদিন বাদে নির্মলকে আম গাছটার নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মলির অতৃপ্ত আত্মা তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু সে মুক্তি পায়নি। এখনো তার আত্মা কাঁদে ছেলের জন্য। তার ছেলে তো মারা গেছে, আর আমরা তো তার কোনো ক্ষতি করিনি। তাহলে আমাদের সাথে এমন কেন হচ্ছে বলুন তো? কারণ তোর ভাই নীলের নতুন জন্ম, তার আত্মাকে ছিনে ফেলেছে, তাই সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। আমার তো মনে হচ্ছিল যেন সিনেমার গল্প শুনছি। বাড়ির গেটের সামনে এসে দেখি দাদু দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে ঠাকুমার কথা কাউকে বলেনি তো? দাদু বললেন, দিদি গেটের ভেতর পা দিতেই জোরে হাওয়া দিতে লাগলো, যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। দিদি কিছু একটা করলেন, তাতে হাওয়া থেমে গেল। দাদু আমাকে আর দিদিকে নিয়ে ঘরে ঢুকলেন। বাবা তো দেখেই রাগারাগি শুরু করে দিল। দাদু বাবাকে ধমক দিয়ে দিদি যে তার বন্ধু এই বলে পরিচয় দিলেন, আর চুপ করতে বললেন। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাত জোড় করে প্রণাম করে বসতে বলল। দিদি মাকে উদ্দেশ্য করে বললেন, না, সে কাউকে কিছুই জানায়নি। বলেছে ঠাম্মার শরীরটা ভালো নেই, তাই বিশ্রাম নিচ্ছে, কেউ যেন বিরক্ত না করে। দিদি গেটের ভেতর পা দিতেই জোরে হাওয়া দিতে লাগলো, যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। দিদি কিছু একটা করলেন, তাতে হাওয়া থেমে গেল। দাদু আমাকে আর দিদিকে নিয়ে ঘরে ঢুকলেন। বাবা তো দেখেই রাগারাগি শুরু করে দিল। দাদু বাবাকে ধমক দিয়ে দিদি যে তার বন্ধু এই বলে পরিচয় দিলেন, আর চুপ করতে বললেন। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাত জোড় করে প্রণাম করে বসতে বলল। দিদি মাকে উদ্দেশ্য করে বললেন, কি রে মা, এতদিন বাদে এলাম, তোর সেই আদা চা খাওয়াবি না? এক্ষুনি আনছি কাকা বাবু। মনে হলো যেন কত দিনের চেনা, কিন্তু মা তো ওনাকে আগে দেখেইনি। কিছুই বুঝতে পারছিলাম না। দিদি আমার দিকে তাকিয়ে হাসলেন একবার। এবার নব ঘরে ঢুকলো। আবার সেই হিংস্র চাহনি, যেন আমাকেই শেষ করে দেবে। দিদি উঠে নবর কাছে গেলেন এবং নবর মাথায় হাত বোলাতে বোলাতে হাতটা থামিয়ে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। নব একটু কেঁপে মাটিতে লুটিয়ে পড়ল। বাবা দেখে তো চেঁচামেচি শুরু করে দিল, কিন্তু দিদি কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে জলের জগ থেকে জল নিয়ে নবর মুখে জলের ছিটে দিলেন। একটু পরেই নব উঠে বসলো, আর নব শুধু বলল, মা 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 আচমকাই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নব মাকে দেখে চেঁচাতে আরম্ভ করলো। না মা না মা আচমকাই মায়ের মুখ চোখের আকৃতি বদলে গেল।
চুলগুলো খোলা, মুখের চামড়াগুলো ভয়ঙ্কর, চোখের টকটকে লাল, আর কি ভয়ানকভাবে দেখছে। হঠাৎ দিদি বলে উঠলেন, আমি তোকে দেখেই বুঝেছিলাম যে তুই মলি, আর একবার পরীক্ষা করতে চেয়েছিলাম, তাই চায়ের কথা বলেছিলাম, কিন্তু তুই সেই চেনা মানুষের মতো ব্যবহার করলি, আর আমি নিশ্চিত হলাম। যেন কিছু করতে পারবে না তুমি, আমি আমার ছেলেকে নিয়েই যাব। বাবা কিছু বলতে যাচ্ছিল, অমনি মা এক ধাক্কা দিয়ে ফেলে দিল বাবাকে। আমি বললাম যে, মা এসব তুমি কি করছো? হঠাৎ নব চিৎকার করে বলে উঠল, এ এ মা না, মাকে বাগানের পিছনে মেরে ফেলে রেখেছে এ পেদনি মা। কাঁদতে থাকে সে। আমিও কান্নায় ভেঙে পড়লাম সব শুনে। বাবাও কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না। আচমকাই মলি ছুটে এসে নবকে চেপে ধরে আর বলে, ঠিকই বলেছেন, তোর মা তোর ঠাম্মাকে আমি মেরেছি, তোর দাদু অন্ধকারে আমায় দেখতে পাইনি। এবার আমার নীলকে নিয়ে যাওয়ার পালা। এত ভাবতে হবে না, মা আমায় সব জানিয়েছেন। চল, আমি তৈরি। আমি এগোচ্ছিলাম, কিন্তু দেখলাম দাদু হাতে নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে, আর দিদি মন্ত্র উচ্চারণ শুরু করেছেন। মলি পেতনি রাগে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঘরের সব কিছু ছুঁড়তে আরম্ভ করলো। দাদু আর দিদির মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু আঘাতেও তারা থামলো না। এবার আর মলি সহ্য করতে পারলো না, তাই একটা প্রাণ আর ঘরটাকে শেষ করে যাবে বলল। আমি অবস্থা বেগতিক দেখে দাদুর হাত ধরে টেনে বাইরের দিকে পালাতে যাব, হঠাৎ দাদু আমাকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। শুধু একটা আর্তনাদ, আর সব শেষ। পুরো বাড়িটাই ধূলিসাৎ হয়ে গেল। পড়ে রইলাম আমি, বাবা আর নব। আমাদের জীবন বাঁচাতে দিদি আর দাদু দুজনেই প্রাণ দিয়ে দিলেন। এরপর বাবা ঠাকুর পূজা আর অলৌকিক এই দুটোকেই মানা শুরু করলেন। একদম কম দাম, বাড়ির মালিক বাইরে চলে যাবে তাই এত কম দামে দিচ্ছে। তা আপনারা কতজন মেম্বার? এখানে কথক এবং বৈশাখীর কণ্ঠে আমি অনন্যা, নবর কণ্ঠে আয়ুষ, মা এবং মলি পেতনির কণ্ঠে পিউ, বাবা এবং দাদুর কণ্ঠে সৌনম এবং পণ্ডিত দিদির কণ্ঠে শুক্লা। এই গল্পটির প্রত্যেকটি চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়াও লেখকের সঙ্গে যোগাযোগ করা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্ভব হয়নি। লেখক বা লেখকের পরিবারের কেউ যদি যোগাযোগ করতে চান, তাহলে ডেসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার। পরবর্তী পর্বের জন্যে চোখ রাখুন ভূত দক্ষিণে।